লাখো রোহিঙ্গার সাথে গুইতেরেস ও ইউনুসের ইফতার। প্রত্যাবাসন ছাড়া হাল ছাড়বে না জাতিসংঘ। আগামী ঈদে মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা, আশা প্রধান উপদেষ্টার। By the international community as the aid to Rohingya refugees is unacceptable. সাম্মর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্রণ এবং দাদাদারির খবরের কাছে তাইরে অনেক তারিখ সম্বর্ধনা দেন যাইছি আনা পরিচয় আসি। আসিয়ার ধর্ষকের বিচারের দাবিতে ইতালি প্রবাসীদের বিক্ষোভ। প্রকাশ্যে শাস্তি চেয়ে আইন আরও কঠোর করার আহ্বান। এবং বাহরাইনে ভিন্ন রকম ইফতার আয়োজনে মুসল্লিরা। কামানের শব্দে ভাঙেন রোজা, যোগ দেন প্রবাসী বাংলাদেশিরাও। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। উখিয়ায় লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুইতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন মারুফা রহমান। কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার বিকেলে এই ইফতারে যোগ দেন তারা। এদিকে সকাল 10টা থেকে ইফতারের স্থল ক্যাম্প 20-এর ডেমো হিলে প্রবেশ করতে থাকেন রোহিঙ্গারা। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, মুসলিম বিরোধী ঘৃণা থেকে মানবাধিকারের নৃশংস লঙ্ঘন ঘটেছে মিয়ানমারে। যতক্ষণ নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিস্থিতি অনুকূল না হয় ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। By the international community as the aid to Rohingya refugees is unacceptable. And I repeat, Cox's Bazar is ground zero for the impact of budget cuts on people in desperate need, and we must do everything to make sure that that does not happen. Many others arrived more recently, escaping brutal violence of human rights, triggered generalized anti-Muslim hate. Rohingya refugees have come here for what people anywhere seek: protection, dignity, safety for them and their families. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। সাম্মর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্রণ এবং দাদাদারির খবরের কাছে তাইরে অনেক তারিখ সম্বর্ধনা দেন যাইছি আনা পরিচয় আসি। আর শুধু সুযোগ কেন দেন যেন নিজের বাড়ি ফিরে যাইতে পারে। ইয়ান বুঝছে তাই কথা কইতে চান, এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারব। তাই এই দায়িত্ব নিজে লইয়া দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার, ঘরে যুদ্ধ আর ঘরে কি ঘরের ব্যাগ নেওয়ার দায়িত্ব তার। এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত তাহলে মাধ্যমে বুঝতে দেখুন তো। প্রধান উপদেষ্টার আশা, এই ঈদে না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারবেন। গণহত্যার বিচার, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গা শিশুরা কথা বলেছেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে। জাতিসংঘের মহাসচিবের ইতিবাচক আশ্বাসে এই পুরো রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থীরা পেয়েছেন আশার আলো। এর আগে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য রেশন কমানো ঠেকাতে জাতিসংঘ সম্ভব সবকিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই বিশ্ব সংস্থার মহাসচিব। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, শুক্রবার কক্সবাজারের উখিয়ায় বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির ঘুরে রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখে বিশ্ব সংঘের প্রধান। রাখাইনে গণহত্যার জন্য মিয়ানমার জান্তা বাহিনীর বিচার দাবি করেন রোহিঙ্গারা। মারুফা রহমান, উখিয়া, কক্সবাজার, নিউজ 24।
রাজনৈতিক দলগুলো ছোট পরিসরে সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেস সাক্ষাতে এলে আলোচনাকালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ কথা বলেন। শুক্রবার দুপুরে বিশেষ বিমানে কক্সবাজারে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। অংশ নেন কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভায়। সফরের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে একটি বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানিয়ে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সাইট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানকে বিমানবন্দরের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা। জানান, আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ 95% শেষ হয়েছে। বাকি কাজ এবছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর বেলা 2:30টায় খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করে কর্তৃপক্ষ। পরে কক্সবাজার জেলা প্রশাসকের আয়োজনে কক্সবাজার জেলার পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সমুদ্র আসল জায়গা, দুনিয়ার ব্যবসা গ্রহণ করলে সমুদ্র নাই, ভুটান রয়ে জায়গা নেই, সমুদ্র নাই। আর ভারতের যে 7 সিস্টার যে রাজ্যগুলি আছে, ইতারেরও নেই, তারা মধ্যে আড়াতে আছে। তোমরা আড়ার সমুদ্র ব্যবহার করো, আড়ালে ব্যবসা করো, তোমারও জীবন পাল্টে যায়, তারারও জীবন পাল্টে। ইতারও রাজধানী তারা ছাড়া হইতো নাই ছাড়া। সেই কারণে কক্সবাজারের ভূমিকা বিরাট ভূমিকা। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব। বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে। সেখানে আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাগুরার শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোমে প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের বিচারের দাবি জানিয়েছেন তারা। ইতালির রোমে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবাদ সভার আয়োজন করে। মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আখি সীমা কাউসার, সাবেক সভাপতি শাহিন খলিল, সাধারণ সম্পাদক এমডি রিয়াদ সহ আরও অনেকে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আসিয়ার ধর্ষণকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে ধর্ষণের আইন আরও কঠোর করার আহ্বান জানান তারা। এভাবে হত্যা করেছে, ওরা তো মানুষ না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। আমি চাই ওদেরকে প্রকাশ্যে পাথর মেরে ফাঁসি না, ওদেরকে তিলে তিলে মারা উচিত। ধর্ষণ হয়েছে বাংলাদেশে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। আগামী 1 সপ্তাহের মধ্যে যেন আসিয়ার ধর্ষণকারীকে পাথর মেরে হত্যা। প্রতিটা পদে পদে আমাদের দুঃস্বপ্ন তারা করে। আমরা চাই কিছু কিছু বিচার জনসম্মুখে হলে হয়তো এই অপরাধগুলো কমে আসবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, আপনি নিজেও বিক্ষোভে উপস্থিত ছিলেন, সাংবাদিকরা কি বলছেন আর প্রবাসী বাংলাদেশিরা এই বিষয়টা নিয়ে কি বলছেন আসলে বিক্ষোভে? ধন্যবাদ। আসলে আসিয়ার এই ঘটনায় শোকাহত এখানকার প্রবাসী, ইতালি প্রবাসী নয়, সারা ইউরোপ এবং বহির্বিশ্বে যেসব বাংলাদেশি রয়েছেন, আমরা মনে করি সবাই শোকাহত, শোকে স্তব্ধ। কারণ এরকম একটি লোমহর্ষক ঘটনা, যে একটি শিশু দর্শন করেছে এবং দর্শনের যে ডাক্তারি বর্ণনা পেয়েছেন তাতে তারা শোক জানিয়েছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং এই আসিয়া যে দর্শনের পরে হাসপাতালে মৃত্যুর সাথে বাঙ্গালোরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, এ কারণে এখানকার প্রবাসী বাংলাদেশিরা কিন্তু তাৎক্ষণিকভাবে ইফতার পরবর্তী তারা প্রতিবাদ জানিয়েছেন। এখানে মোমবাতি প্রজ্বলন করেছে এবং তাৎক্ষণিকভাবে এখানকার রোমের তর্পিনা তারায় যেসব নারী নেত্রী রয়েছেন এবং আমাদের এখানকার সাংবাদিক সহকর্মী, তাদের পরিবারের সদস্যরা কিন্তু মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, তারা বলছেন এখানকার শুধু সাংবাদিক পরিবার নয়,
আপনাকে একটি বিষয় জানিয়ে রাখছি, যেরকম বাংলাদেশে যখন ক্রিকেট খেলায় জয়লাভ করে তখন যেরকম প্রবাসীরা আনন্দে আত্মহারা হয়ে যান, ঠিক বাংলাদেশের কোনো খারাপ ঘটনায় বা কোনো এরকম ধর্ষণ, খুন, রাহাজানি বা যেসব ঘটনায় বাংলাদেশ যখন খারাপ অবস্থায় চলে যায় আইন শৃঙ্খলা, তখন কিন্তু প্রবাসীরা তাদের দেশের জন্য মন কাঁদে। ঠিক এই আসিয়ার ঘটনায়ও কিন্তু প্রবাসীদের মনে ব্যথা পেয়েছেন যে একটি মেয়ের সাথে এই যে ঘটনাটি ঘটিয়েছে একটি শিশুর সাথে, এটি জানোয়ার ছাড়া কোনো মানুষ করতে পারে না। এই কারণে তারা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে তারা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করবেন যাতে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হয়। কারণ আসিয়া মাটির নিচে তাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু দর্শক কিন্তু এখনো এই পৃথিবীতে জীবিত রয়েছে। তো তারা জানিয়েছেন এই দর্শকের শাস্তি না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। শুধু এই দর্শক নয়, সারা বাংলাদেশে যেসব দর্শন খেয়েছে আসামি রয়েছেন, জেলে হাজতে রয়েছেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, সেই সব মামলা যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। এবং এই আসিয়ার ঘটনায় এখানকার প্রবাসী বাংলাদেশিরা তারা ধিক্কার জানিয়েছেন যে এরকম ধর্ষক নয়, ভবিষ্যতে বাংলাদেশে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সরকারের খেয়াল রাখার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা এও বলেছেন যে পরবর্তীতে আমরা এখানকার যারা প্রবাসী রয়েছি বিভিন্ন দেশে, সেসব প্রবাসীরা বাংলাদেশে যেতে কিন্তু আমাদের সন্তান নিয়ে ভয় পাচ্ছি, কি হয়। আমরা এখন পত্রিকার পাতা খুললে আমরা দেখতে পাই দেশে খুন, রাহাজানি, হত্যা, এইসব, এগুলো যাতে না দেখতে হয় সরকার কঠোরভাবে দমন করবে, সকল অপরাধ কমিয়ে আনবেন বলছেন এখানকার প্রবাসীরা এবং সরকারের কাছে জোর দাবি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাহরাইনে ইফতার কামান বা মাদফা আল ইফতার তাদের ঐতিহ্যের একটি উল্লেখযোগ্য অংশ, যা বিশেষ তাৎপর্য বহন করে। মাদফা আল ইফতার ব্যবহার করা হয় ইফতারের সময় হয়েছে তা জানানোর জন্য। ঘড়ি এবং প্রযুক্তি আবিষ্কারের অনেক আগে থেকেই এই ঐতিহ্যের উৎপত্তি। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাহরাইনের আরাদ পোর্টে রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন মাগরিবের আজানের আগে কামাল বা মাদফা আল ইফতার নিক্ষেপ করা হয়। মাদফা আল ইফতার আক্ষরিক অর্থে রোজা ভাঙার কামাল, যা চলে পবিত্র মাসের প্রতিটি দিনই। কিছু গবেষকের বর্ণনায় রয়েছে 865 খ্রিস্টাব্দে রমজানের প্রথম দিনে সূর্যাস্তের সময় মামলুক সুলতান খোশ কদম তার তৈরি একটি নতুন কামাল পরীক্ষা করতে মাগরিবের আজানের সাথে প্রথমবার এটি ছোড়া হয়, যার ফলে স্থানীয়রা বিশ্বাস করে শব্দটি রোজা ভাঙার ইঙ্গিত। তার এই রীতিকে স্বাগত জানায় বাহরাইনের স্থানীয় বাসিন্দারা। বাহরাইনের ঐতিহ্য ও সংস্কৃতিতে আপনাকে স্বাগতম। যুগ যুগ ধরে এই ঐতিহ্য চলে আসছে। এখানে সবাই পরিবারের সাথে মাদফা আল ইফতার উপভোগ করতে আসে। আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে আসছি। এই প্রথম আমরা এটা উপভোগ করতে এসেছি। আমরা সবাই মিলে একসাথে ইফতার শেষ করেছি। বাহরাইন একটি সুন্দর দেশ, এই দেশের ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরে অনেক আনন্দ লাগছে। এই কাকতালীয় রীতিটি সমস্ত আরব দেশে ছড়িয়ে পড়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে মুসলিম জাহানে রোজা ভাঙার একটি নির্ভরযোগ্য লক্ষণ হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাতারে বাড়ির আঙিনায় সবজি চাষ করে সাড়া ফেলেছেন প্রবাসী এক বাংলাদেশি। মরুভূমির বুকে উচ্চ তাপমাত্রায় অসম্ভব হলেও এই কাজে সফল হয়েছে বাংলাদেশি পদ্ধতি ব্যবহার করে। কাতারের বুকে চাষ করেছেন করলা, কুমড়া, বেগুন, শিম সহ নানা প্রকার দেশি সবজি। এতে করে তার নিজের চাহিদা যেমন পূরণ হচ্ছে, পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি করে হচ্ছেন লাভবান। দর্শকের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মামুনুর রশিদ, সেটি একটু আমরা দেখে আসবো। বাংলাদেশি শাকসবজির এখানে কদর অনেক বেশি। দীর্ঘদিন থেকে নোয়াখালীর লক্ষ্মীপুরের কবির হোসেন তিনি আসলে কাতারে বসবাস করে আসছেন প্রায় 14 বছর হলো। ছোটকাল থেকে আসলে তার শখ ছিল যে বাড়ির আঙ্গিনায় এভাবে ফুল, ফল এবং শাকসবজির চাষ করতেন তিনি। তো তারই আসলে একটি ধারাবাহিকতায় তিনি আসলে চেষ্টা করে দেখেছেন যে কাতারে আসলে শাকসবজি উৎপাদন করা যায় কিনা। তিনি প্রথমে করলা এবং কুমড়া দিয়ে শুরু করেছেন, পরবর্তীতে তিনি আসলে এখানে টমেটো, সিম, আলু সহ অনেক কিছু উৎপাদন করছেন। তবে এগুলো সীমিত আকারে, উনি আসলে নিজের চাহিদা মিটিয়ে কখনো কখনো আসলে মানুষকে দেন এবং তিনি বিক্রিও করেন। সব মিলিয়ে আসলে পরিশ্রম এবং অধ্যবসায় থাকলে যে মানুষ মরুর বুকেও ফুল ফোটাতে পারে, তারই একটি উদাহরণ এটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ও আইপিসি সেন্টারের দায়ী শেখ আইয়ুব। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। খিলাফত মজলিস জেদ্দা মহানগর এর উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী। মাওলানা রহমান মাহফুজের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন খিলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন সহ আরও অনেকে। প্রবাসের সংবাদে সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত প্রবাসের সংবাদে। আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এখনো নারী নির্যাতন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতে পলাতক শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। ক্ষমতায় গেলে বিএনপি পলাতক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিদের দেশে ফিরিয়ে এনে বিচার করবে বলেও জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতৎপরতা ও অপপ্রচার বন্ধের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ, যেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ভারতে বসে ডক্টর ইউনূসকে অস্বস্তিতে ফেলতে বেপরোয়া হয়ে উঠেছে পতিত স্বৈরাচারী শক্তি। দলটির আরেক নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র চলছে। দেশের প্রতি যেমন ষড়যন্ত্রে ভারত যে আক্রমণ চালাচ্ছে, এটা আমাদের কাছে কোনোভাবেই মেনে উচিত না। তাই আজকে সমস্ত দলকে ঐক্য থাকতে হবে। বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তারেক রহমানের জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও যারা আসাম সহ যারা আন্দোলনে ছিলেন 12 দল, তারা ক্ষমতা আসতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনাদেরকে করতালি বিচারের আওতায় আনা হবে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে। গত 15 বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। ওই সমস্ত দুর্বৃত্তরাই নানা জায়গায় নানাভাবে এগুলোকে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তিনি আরো বলেন, এসবের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। রাজনৈতিক নেতাকর্মীদের উপর অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা বেড়েই চলেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মনসুর আলী নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। এছাড়া মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। মাগুরায় মাত্র 8 বছর বয়সে ধর্ষণের শিকার শিশু আসিয়া। শেষমেশ পুরো বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে পৃথিবী থেকেই চিরবিদায় নিয়েছে ছোট্ট শিশুটি। সেই হত্যাকাণ্ডে যখন শোকাহত দেশের 18 কোটি মানুষ, তখনও বিভিন্ন স্থানে চলছে ধর্ষকদের বর্বরতা। এক নারায়ণগঞ্জে 3 ধর্ষণের অভিযোগের ঘটনা। সিদ্ধিরগঞ্জে নাসিক এলাকায় 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সোনারগাঁয়ে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, তাতে মনসুর আলী নামক এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। অভিযোগ, পাশের বাসার এক নারীর কাছে শিশুটিকে রেখে গার্মেন্টসে যান বাবা মা। বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর। অন্য ভাড়াটিয়ারা দেখে ফেললে শিশুটিকে রক্ষা করেন তারা। পরে রাতে জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সুপর্দ করে। রূপগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম মিয়া নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে।
এরা হুমকি দেখায় ছোট বাচ্চারা। করতে গেছি ওদিকে বাসায় টাকা পয়সা যা আছে সব নিয়ে বলে গেছে। আমার মেয়ে ছোট্ট একটা মাসুম বাচ্চা, তারপরে এরকম একটা করছে, আমি তার কঠোর বিচার চাই। লালমনিরহাটের হাতীবান্ধায়ও শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ। দোয়ানি এলাকায় 7 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নজরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জে 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে একটি মামলা হয়েছে। অন্যদিকে মেহেরপুরে 9 বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি জামিন পেয়ে বাদীকে ব্ল্যাকমেইল করছেন বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এই একটা মামলা না, এর আগেও তার বিরুদ্ধে একটা শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চার্জশিটভুক্ত আসামি। তাছাড়া সে বাস থেকে যে গাড়ি থেকে যে চাঁদাবাজি করে সে চাঁদাবাজিরও সে সিএসভুক্ত আসামি। সব মিলিয়ে ধর্ষণের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি ছাড়া এমন বাস্তবতা থেকে বের হওয়া কঠিন বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকবেন। প্রবাসী সংবাদে আবারও স্বাগত। সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে 1.5 দশক পেরিয়ে 16 বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলাদেশ প্রতিদিনের অন্যতম পৃষ্ঠপোষক ও বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান উপস্থিত ছিলেন। আফরোজা বেগম আশা করেন সবাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশ প্রতিদিনকে এগিয়ে নিয়ে যাবেন। বলেন, বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, যুগ্ম সম্পাদক মাহমুদ হাসান, বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম, হেড অফ মার্কেটিং সালাউদ্দিন আহমেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের একান্ত সচিব মাসুদুর রহমান মান্না সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আইসিসিবিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারে খেলার সংবাদ। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার এত সহজ ছিল না, তাকে পরিশ্রম করেই এত দূরে আসতে হয়েছে, এমনটি জানালেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বোর্ড চেয়েছিল মুশফিক ও মাহমুদুল্লাহকে মাঠ থেকে বিদায় দিতে, কিন্তু তারাই রাজি হয়নি। এদিকে টাইগারদের হেড কোচ ফিল সিমন্সের মেয়াদ বাড়ছে। টাইগার ক্রিকেটে নক্ষত্র পতন, রাতের আধারে যেমন দিন মিলিয়ে যায়, তেমনি বাংলাদেশের ক্রিকেটে মুশফিক রিয়াদ এখন অতীত। কত শত দিন, কত আসর। বাংলাদেশের ক্রিকেটে সোনালী সময়ের স্মৃতি হাতটালেই পাওয়া যাবে মুশফিক মাহমুদুল্লাহর নাম। বিসিবিও চেয়েছিল তারা যেন মাঠ থেকে বিদায় নেয়। আমাদের সেটা ছিল, কিন্তু তারা নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে। গত কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। ক্যারিয়ারের 17 বসন্ত পার করেছেন মাহমুদুল্লাহ, কিন্তু কখনো তাকে সেভাবে তুলে ধরা হয়নি। মিডিয়া বিমুখ মানুষটি আবার বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। সে আক্ষেপ ঝরল নাজমুল আবেদিন ফাহিমের কণ্ঠেও। ঠিক সাকিব, তামিম, মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে, নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে। এবং তারপর আমরা দেখেছি তারপরও কি করেছে। এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখিনি, কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি, বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি। সে নিজের মতো করেই চেষ্টা করেছে। টাইগার হেড কোচ ফিল সিমন্সের সাথে নতুনভাবে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। 2027 সাল পর্যন্ত তার সাথে চুক্তি বাড়াতে যাচ্ছে বোর্ড। একেবারে চূড়ান্ত হয়নি, বাট অনেকটুকু কথা এগিয়েছে, এটা বলতে পারি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার পার্টিতে সাংবাদিকদের সাথে কথা বলেন ফাহিম। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।